কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকেই তীব্রতর হচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক। দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের পর এবার তা গড়িয়েছে সামরিক মহড়ায়। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত পাকিস্তানকে যুদ্ধের আরো কাছাকাছি নিয়ে এসেছে। পাক উস্কানি কিন্তু অব্যাহত সীমান্তে, কারণ টানা 10 দিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাল্টা গুলি চলে। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি সেক্টর লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা, যদিও পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। সীমান্তে সংঘর্ষ, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সবকিছু মিলিয়ে টানটান আবহ পাকিস্তান ভারতের মধ্যে। ক্রমবর্ধমান উত্তেজনায় ভারতে পারমাণবিক হামলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মস্কোয় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। শনিবার আরটিকে সাক্ষাৎকারে জামালি বলেন, পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ কিংবা হামলা চালালে তার জবাবে এক চুলো ছাড় না দিয়ে সর্বোচ্চটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি কোনো কারণে ভারত এই যুদ্ধে জড়িয়ে যায় পাকিস্তানের সঙ্গে, আমার মনে হয় ভারতের জন্য একটা ভয়ঙ্কর রকম একটা ক্ষতির কারণ হবে। এই মুহূর্তে পাকিস্তান কাশ্মীরে হামলা করে অযথাই একটা যুদ্ধ তাদের কাঁধে নিতে যাবে কেন? তো সেই জায়গায় আমার কাছে সন্দেহের তীরটা ভারতের দিকেই যাবে, কারণ ভারতের মোদির রাজনৈতিক অবস্থা এবং এই দক্ষিণ এশিয়ায় কিন্তু দেখবেন ভারত বরাবরই একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে থাকে। দর্শক, একটা খবর দেখেন এবং এই পরিস্থিতি বা পরিণতির জন্য কে দায়ী আপনারা বিচার করবেন। আকাশ সীমায় পাকিস্তানের নিষেধাজ্ঞা, এয়ার ইন্ডিয়ার, শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার বছরে ক্ষতি হতে পারে 7,260 কোটি টাকা। সাহায্য চাইল সংস্থাটি। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে থেকেই সেভেন সিস্টার্স নিয়ে পরিকল্পনা প্রকাশ পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বক্তব্যে। আর দায়িত্বে আসার পর থেকে দৃশ্যমান হচ্ছে সেসব পরিকল্পনার বাস্তবায়ন। আর এই বিষয়ে নরেন্দ্র মোদীর আপত্তি কিংবা চোখ রাঙানি কোনো কিছুরই তোয়াক্কা করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। কৌশলগত দিক থেকে কিভাবে সেভেন সিস্টার্সকে বসে আনছে অন্তর্বর্তীকালীন সরকার? শুধু পাকিস্তানি নয়, ভারতের আরেক পাশে জন্ম নিচ্ছে আর এক ফ্র্যাঙ্কেস্টাইনের দানব। যে দেশের জন্ম আমাদের দেশের হাত ধরে, সে দেশ থেকে এখন উস্কানি আসছে। ভারত পাকিস্তানকে যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের হস্তক্ষেপ করা উচিত। সেক্ষেত্রে উত্তর পূর্বের দখল নিয়ে নেওয়া উচিত। বৃহত্তর বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বরং এক বাস্তবতার নাম। বাংলা ভাষানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। অতীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকার ভারতের দালালি করতে গিয়ে বাংলাদেশের সাথে হওয়া ঐতিহাসিক অন্যায়ের প্রতিশোধ নেয়নি। স্বাধীনতার 53 বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাচ্ছে বাংলাদেশ। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশও জড়িয়ে যেতে চলেছে। কাশ্মীরের জঙ্গি হামলায় ভারতের প্রতিশোধের ঘোষণার পর থেকেই বাংলাদেশের অবস্থান নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল। প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে সেভেন সিস্টার্স দখলের ঘোষণা করলো। নতুন বাংলাদেশের এমন সিদ্ধান্তে হতবাক পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশকে দানবের সাথে তুলনা করছে ভারতীয়রা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, উত্তেজনার মধ্যেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দুশ্চিন্তায় ভারত। চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি আরো ঘনীভূত। যে কোনো সময় ভয়াবহ যুদ্ধ লাগার আশঙ্কা। ভারতে পারমাণবিক হামলার হুমকি। উত্তাল আজাদ কাশ্মীর। এদিকে নিজের বানানো ফাঁদেই নিজেই ফেসে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৌশলে সেভেন সিস্টার্সকে বসে আনলেন ডক্টর ইউনূস। টেরি পেলেন না মোদী। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। অপরদিকে শুধু পাকিস্তান নয়, আরেক দানব বাংলাদেশও ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বলছে পশ্চিমবাংলা মিডিয়া। সেভেন সিস্টার্স হারানোর ভয়ে দিশেহারা ভারত। বাংলাদেশও পাকিস্তানের ক্ষতি করতে গিয়ে ধরা খেল ভারত। দর্শক, ভারত পাকিস্তান উত্তেজনাময় যুদ্ধ পরিস্থিতি নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত পাকিস্তানকে যুদ্ধের আরো কাছাকাছি নিয়ে এসেছে। ভারতের দাবি, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর মধ্য দিয়ে পাকিস্তান ছায়াযুদ্ধ শুরু করে দিয়েছে। এদিকে পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ছক কষছে এমন আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগ। ওদিকে ভারতে অনুপ্রবেশের সময় পাকিস্তান এক সেনাকে আটক করেছে ভারত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভূস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীর জুড়ে এখন বিরাজ করছে যুদ্ধের আতঙ্ক। পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যার 11 দিন পর ভারত ও পাকিস্তান যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে। প্রতিদিনই দুই দেশের আক্রমণাত্মক পদক্ষেপ বাড়িয়ে তুলছে উত্তেজনা। দুই চিরশত্রু ভারত পাকিস্তান এখন যুদ্ধ শুরুর আগের প্রস্তুতিতে ব্যস্ত। ছক কষে কিভাবে ঘায়েল করা যায় শত্রু দেশকে, যা ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলেছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে ভারত। দেশটির গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে এই পরীক্ষা চালানোর মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ শুরু করে দিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 450 কিলোমিটার। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি এবং মিসাইলের সক্ষমতা যাচাই করা। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিজ্ঞানী, প্রকৌশলী এবং সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের অভিনন্দন জানিয়েছে। এদিকে ভারত দাবি করেছে পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ছক কষছে। টার্গেটের তালিকায় রয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। এই আক্রমণ ঠেকাতে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে পাকিস্তান থেকে সরাসরি ও পরোক্ষভাবে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। এক সরকারি নোটিশে ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এর নির্দেশনা জারি করে। এতে বলা হয়, এই নিষেধাজ্ঞার বাইরে কোনো কিছু আনতে চাইলে সরকারের স্পষ্ট অনুমতি লাগবে। ভারত শুধু আমদানি বন্ধ করেই থেমে থাকেনি, বিশ্বব্যাংক, IMF, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাকিস্তানকে ঋণ না দেওয়ার জন্য আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে। ভারতের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য হল পাকিস্তানে যেসব আর্থিক উৎস সন্ত্রাসবাদে সহায়তা করে তা বন্ধ করা। এদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্ব শুধু দুই দেশের মাঝে সীমাবদ্ধ থাকেনি, উগ্রতা স্পর্শ করেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেও। পাকিস্তানে এক নারীর সাথে বিয়ে গোপন করা এবং ভিসার মেয়াদের বাইরে ভারতে রাখায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর এক জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়েছে, 41 ব্যাটালিয়নে মুনির আহমেদের এই কর্মকাণ্ড চাকরির আচরণ লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ। সীমান্তে সংঘর্ষ, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সবকিছু মিলিয়ে টানটান আবহ পাকিস্তান ভারতের মধ্যে। ক্রমবর্ধমান উত্তেজনায় ভারতে পারমাণবিক হামলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মস্কোয় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। শনিবার আরটিকে সাক্ষাৎকারে জামালি বলেন, পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ কিংবা হামলা চালালে তার জবাবে এক চুলো ছাড় না দিয়ে সর্বোচ্চটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। পাকিস্তানের কিছু বিশেষ জায়গায় হামলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ সংক্রান্ত কিছু গোপন নথিও ফাঁস হয়েছে। ভারত পানি বন্ধ, পথ পরিবর্তন কিংবা পাকিস্তানে হামলা চালালে তার যুদ্ধ হিসাবে গণ্য হবে। গেল মাসে ভারতের বিএসএফ কনস্টেবল পুন্নম কুমার সাহুর অনুপ্রবেশের অভিযোগে আটকের জেরে এবার পাকিস্তানের এক রেঞ্জারকে আটকের দাবি করল ভারত। শনিবার রাজস্থানের সীমান্তে আটকের পর নেওয়া হয় হেফাজতে। ঘণ্টাখানেক পর সীমান্তের ওপার থেকে গুলি ছোড়ে পাক সীমান্তরক্ষী বাহিনী। কুপাওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি সহ লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন সেক্টরে টানা 10 দিনের মতো দুপক্ষের থেমে থেমে সংঘর্ষ চলছে। সীমান্তে ভারতীয় বাহিনীর উৎপাত ও উস্কানিতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভে নেমেছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের মানুষ। ছাত্র, ব্যবসায়ী সহ নানা পেশাজীবী মানুষের দাবি, পেহেলগামের ঘটনা দু কাশ্মীরের অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলেছে মোদী সরকার। চলমান সংকট সমাধান ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও ভারত সফরে যাচ্ছেন। দেখা করবেন দুদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে থেকেই সেভেন সিস্টার্স নিয়ে পরিকল্পনা প্রকাশ পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন বক্তব্যে। আর দায়িত্বে আসার পর থেকে দৃশ্যমান হচ্ছে সেসব পরিকল্পনার বাস্তবায়ন। আর এই বিষয়ে নরেন্দ্র মোদীর আপত্তি কিংবা চোখ রাঙানি কোনো কিছুরই তোয়াক্কা করছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস। কৌশলগত দিক থেকে কিভাবে সেভেন সিস্টার্সকে বসে আনছে অন্তর্বর্তীকালীন সরকার? বাংলাদেশের সমুদ্র ভিত্তিক অর্থনীতিতে নেপাল ও ভুটানের সাথে সাথে সেভেন সিস্টার্সের 7টি রাজ্যকে অন্তর্ভুক্ত করতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বঙ্গোপসাগরকে বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় শক্তি হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর সঠিক ব্যবহার এবং আরও নতুন নতুন সমুদ্র বন্দর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি অর্থনৈতিক হাব হিসেবে তৈরি করা সম্ভব। আর এই হাবের সুবিধা সম্পূর্ণভাবে নিতে পারবে সেভেন সিস্টার্স। সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশকে সেভেন সিস্টার্সের সামুদ্রিক অভিভাবক বলে আখ্যায়িত করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, যা বেশ বিতর্কের সৃষ্টি করেছিল গোটা ভারতে। প্রফেসর ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছিলেন ভারতের রাজনীতিবিদ সহ প্রথম সারির গণমাধ্যমগুলো। তবে তা দমাতে পারেনি ডক্টর ইউনুসকে। একই ঘটনার পুনরাবৃত্তি করেছেন কাতার সফরেও। সেখানে তিনি বলেন, নেপাল ও ভুটানের মতো সেভেন সিস্টার্সেও সমুদ্র সংযোগ নেই, তাদের বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত করা সম্ভব। সেভেন সিস্টার্স মূলত ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত সরু একটি ভূখণ্ড দিয়ে তাদের সংযোগ স্থাপন করতে হয় ভারতের মূল ভূখণ্ডে। বিগত সরকারের আমলে শেখ হাসিনার অতিরিক্ত ভারত নির্ভরতার সুযোগ নিতে চেয়েছিল দিল্লি। আখাউড়া, আগরতলা এবং চিলাহাটি হলদিবাড়ি রেল ট্রানজিট এর মাধ্যমে ভারত সুযোগ নিতে চেয়েছিল বাংলাদেশকে ব্যবহার করে দ্রুততম সময়ে সেভেন সিস্টার্সে পৌঁছানোর। মূলত সেভেন সিস্টার্সে অনেকগুলো স্বাধীনতাকামী গোষ্ঠী সক্রিয়। এছাড়া চীনের সাথে সেভেন সিস্টার্সের বিস্তৃত অঞ্চলে বিবাদ বিদ্যমান। বিশেষ করে অরুণাচল
অরুণাচল প্রদেশে বেশ বড় প্রভাব রয়েছে চীনা সেনাবাহিনীর। বাংলাদেশের রেল ট্রানজিট প্রকল্প সফল হলে পণ্য পরিবহনের আড়ালে সেভেন সিস্টার্সকে অস্ত্র ও রসদ সরবরাহ করত ভারত, যা ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি। তবে সেই ট্রানজিট চুক্তি কৌশলে স্থগিত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা মূলত বাতিলেরই নামান্তর। ফলে বাংলাদেশকে ব্যবহার করে সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে জুড়ে দেওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারল না। বাণিজ্য, পর্যটন, সামরিক সব দিক থেকেই সেভেন সিস্টার্সকে বাংলাদেশের সাথে একই সুতোয় বেঁধে ফেলতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আঞ্চলিক রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতিতে সেভেন সিস্টার্স হতে পারে বাংলাদেশের জন্য একটি কৌশলগত সহযোগী। চীন ও পাকিস্তানের সাথে অর্থনৈতিক জোট গঠনেও সেভেন সিস্টার্সকে হাতে রাখা হতে পারে বাংলাদেশের জন্য মোক্ষম চাল। শুধু পাকিস্তানই নয়, ভারতের আরেক পাশে জন্ম নিচ্ছে আর এক ফ্র্যাঙ্কেস্টাইনের দানব। যে দেশের জন্ম আমাদের দেশের হাত ধরে, সে দেশ থেকে এখন উস্কানি আসছে। ভারত পাকিস্তানকে যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের হস্তক্ষেপ করা উচিত। সেক্ষেত্রে উত্তর পূর্বের দখল নিয়ে নেওয়া উচিত। বৃহত্তর বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বরং এক বাস্তবতার নাম। বাংলা ভাষানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। অতীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকার ভারতের দালালি করতে গিয়ে বাংলাদেশের সাথে হওয়া ঐতিহাসিক অন্যায়ের প্রতিশোধ নেয়নি। স্বাধীনতার 53 বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাচ্ছে বাংলাদেশ। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশও জড়িয়ে যেতে চলেছে। কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতের প্রতিশোধের ঘোষণার পর থেকেই বাংলাদেশের অবস্থান নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল। প্রথমবারের মতো বাংলাদেশ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে সেভেন সিস্টার্স দখলের ঘোষণা করলো। নতুন বাংলাদেশের এমন সিদ্ধান্তে হতবাক পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশকে দানবের সাথে তুলনা করছে ভারতীয়রা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। শুধু পাকিস্তানই নয়, ভারতের আরেক পাশে জন্ম নিচ্ছে আর এক ফ্র্যাঙ্কেস্টাইনের দানব। যে দেশের জন্ম আমাদের দেশের হাত ধরে, সে দেশ থেকে এখন উস্কানি আসছে। ভারত ভেঙে দাও, উত্তর পূর্বকে আলাদা করে দাও। বাংলাদেশে আইএসআই জাল ফেলেছে, বিপদ বাড়ছে বঙ্গের সীমান্তেও। বাংলাদেশে জাল চওড়া করছে আইএসআই। অন্তত 2 দফায় উত্তর পূর্বের রাজ্যের সীমান্ত লাগোয়া বাংলাদেশের এলাকা ঘুরে যায় আইএসআই এর কর্তারা। স্পেনে একটি গোয়েন্দা সংস্থার সম্মেলনে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের ডিজিএফআই প্রধান। সেখানে আইএসআই এর সঙ্গে ডিজিএফআই প্রধানের আলোচনা হয়। পাকিস্তানিদের একাধিক বিষয়ে ছাড়পত্র দেওয়া নিয়ে আলোচনা চলে, যদিও সেই সম্মেলনে ভারত আমন্ত্রিত ছিল না। বাংলাদেশে সক্রিয় হচ্ছে লস্করি তৈবা বাংলাদেশ মডিউল। উপদেষ্টা আসিফ নজরুলের অফিসে মডিউলের প্রধান জঙ্গি নেতা হারুন ইজাহার বৈঠক করেন বলে খবর। শুধু তাই নয়, উপমহাদেশে এবার মাথা গলাচ্ছে হামাসও। ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে তাদের দেখা মিলেছে, তাদের হাত চওড়া হয়েছে বাংলাদেশেও। গত 7ই অক্টোবর বাংলাদেশে আসে 2 হামাস নেতা, শেখ সালেম কুদ্দুমি, শেখ খালেদ মেসাল। হামাস নেতাদের বাংলাদেশে নিয়ে আসে আইএসআই। বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ বেড়ে উঠছে। এই আবহে বাংলাদেশের বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমান সরাসরি ভারত ভাগের ডাক দিয়েছেন। এর আগে এবিটি চিফের মুখে শোনা গিয়েছিল ভারতের সেভেন সিস্টার দখলের কথা, কিন্তু এবার বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়াতে যিনি চীনের সাহায্য নিয়ে ভারতের এই সেভেন সিস্টার দখলের ডাক দিচ্ছেন, তিনি কোনো সাধারণ নাগরিক নন। তিনি ফজলুর রহমান, যিনি বিডিআর এর একসময় প্রধান ছিলেন, চিফ ছিলেন, এমনকি এখন এই মুহূর্তে বিডিআর কমিশনের চেয়ারপারসন। ফেসবুকে পোস্ট করে ফজলুর রহমানের দাবি, ভারত পাকিস্তানকে যদি আক্রমণ করে তাহলে বাংলাদেশের হস্তক্ষেপ করা উচিত। চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারত ভাগের চেষ্টা করা উচিত বাংলাদেশের। সেক্ষেত্রে উত্তর পূর্বের দখল নিয়ে নেওয়া উচিত। ভারত শত্রুকে ধ্বংস করে গাজী হয়ে ফিরব, এমনটাই দাবি ফজলুর রহমানের। এই ফজলুর রহমান তিনি যখন দায়িত্বে ছিলেন 1999 সালে, সেই সময় বিডিআর এর তরফ থেকে বা বিএসএফ এর ওপর নির্বিচারে হামলা চালানো হয়। সেই সময় 50 জনের মৃত্যু হয়েছিল এবং শোনা যায় এই ফজলুর রহমান আইএসআই এর অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে তার এই ধরনের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভারতকে জি হুজুরি নয়, বরং প্রথমবারের মতো ভারতকে ভারতের ভাষায় জবাব দিচ্ছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে ভারত। সময় হয়েছে নতুন বাংলাদেশের সাথে হওয়া অন্যায়ের উপযুক্ত জবাব দেওয়ার। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের অবস্থান সেই বার্তাই দিচ্ছে। এই উপমহাদেশে ভারতের একক কর্তৃত্ব আর মেনে নেওয়া হবে না। ভারতের দালালি না করলেই ভারতীয় মিডিয়া আপনাকে কট্টর জঙ্গি নাম দিয়ে দিবে। পাকিস্তানের সাথে মিলে ভারতীয়দের অহংকার মাটিতে মিশিয়ে দিবে বাংলাদেশ। নতুন বাংলাদেশের এমন সিদ্ধান্তের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। যদি কোনো কারণে ভারত এই যুদ্ধে জড়িয়ে যায় পাকিস্তানের সঙ্গে,
আমার মনে হয় ভারতের জন্য একটা ভয়ঙ্কর রকম একটা ক্ষতির কারণ হবে। এই মুহূর্তে পাকিস্তান কাশ্মীরে হামলা করে অযথাই একটা যুদ্ধ তাদের কাঁধে নিতে যাবে কেন? তো সেই জায়গায় আমার কাছে সন্দেহের তীরটা ভারতের দিকেই যাবে, কারণ ভারতের মোদীর রাজনৈতিক অবস্থা এবং এই দক্ষিণ এশিয়ায় কিন্তু দেখবেন ভারত বরাবরই একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে থাকে। এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাটা বিরাজ করছে, যুদ্ধের সংখ্যা নিয়ে যদি আমি এই মুহূর্তে কথা বলি, এই মুহূর্ত পর্যন্ত কিন্তু যুদ্ধ শুরু হওয়ার মতো কার্যকর যে পদক্ষেপ বা যে অগ্রগতি, সেটা উভয় পক্ষে কিন্তু আমার কাছে পরিলক্ষিত হয়নি। যেটা হচ্ছে দুই পক্ষ থেকেই হয় কি, ডিপ্লোমেসিতে কিছু বা যুদ্ধ কৌশলে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ শুরু করার আগে আসলে কিছু মৌখিক যুদ্ধ হয়, হম্বি তম্বি, এক পক্ষ আরেক পক্ষকে ডর দেখানো। এনওসি তে ভায়োলেশন হয়েছে, হ্যাঁ, এনওসি ভায়োলেশন হচ্ছে, সেটা কিন্তু এদের সীমান্তে প্রতিনিয়তই হয়। টুকটাক গুলাগুলি তাদের যে ধরেন চীনের সঙ্গেও তো লাদাখে তো বেশ মারামারি হয়েছে, মল্লযুদ্ধ হয়েছে চীনের সঙ্গে ইন্ডিয়ার। কিন্তু এবং ভারত যেটা অভিযোগ করে যে চাইনিজ, তো এই ক্ষেত্রে যে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, এটার প্রতিশোধ কি ভারত তাহলে নেবে না? এইটার প্রতিশোধ ভারত কিভাবে নিবে এখন? সেটা যে সে যদি মনে করে যে পাকিস্তান এই হামলাটা করেছে, তাদের কাছে তো এটার কোনো অকাট্য প্রমাণ নাই। হ্যাঁ, এই প্রমাণ ছাড়া তারা যদি পাকিস্তানের উপর হামলা করে, আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত আমি যুদ্ধ শুরু হওয়ার কোনো লক্ষণ নমুনা দেখছি না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে যুদ্ধটা খুব সম্ভবত ভারতের পক্ষ থেকেই আগে শুরু হবে। পাকিস্তান এই মুহূর্তে আগ বাড়িয়ে হামলা করতে যাওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ, বা এটা কোনো গ্রহণযোগ্য হবে না কাজের আন্তর্জাতিক। কথা হবে না। এই ভারতই যুদ্ধ শুরু করবে। তো সেই জায়গায় ভারত আসলে যুদ্ধ শুরু করতে পারবে কিনা সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। যেমন এক্সাক্ট, আজকে, সেটাই বুঝতে যাচ্ছে। হ্যাঁ, যেমন আজকে আপনি একটা সংবাদ দেখবেন যে আমি দেখলাম যে যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিন্তু ইসেকে ফোন দিয়েছিলেন, শাহবাজ শরীফ এবং জয়শঙ্করকে ফোন দিয়েছেন, এবং দুইজনকেই সংযত হতে কথা বলেছেন, এবং পাকিস্তানকে বলেছেন যে এই হামলার তদন্তে আপনারা ভারতকে সহায়তা করেন। এবং ওদের যে আরেকজন দায়িত্বশীল ছিলেন, টেমি ব্রুস, উনি এক বিবৃতিতে বলেছেন যে ভারতকে বলেছেন যে একটু সংযত হতে হবে, এবং এটার তদন্তের জন্য তারা বলেছে ভারতকে বলেছে পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে। এখন ডিপ্লোমেসির ভাষায় কিন্তু কেউ মানে কাউকে যুক্তরাষ্ট্রের কি স্পষ্টত কোনো অবস্থান কি তারা নিয়েছে? কারণ রুবিও কিন্তু আজকে যেটা বললো, যে জয়শঙ্কর যেটা বলেছে, যে জয়শঙ্করকে টেলিফোনে রুবিও বলেছে ভারতের পাশে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতের পাশে সবসময় আছে যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা এটা তো জয়শঙ্কর বলেছেন, যে ওনাকে কি বলেছেন, আমরা যদি ট্যামি ব্রুস কি বলেছে ওই দিক থেকে যদি বিবৃতিটা দেখি, তাইলে পরে দেখা যাবে যে ওইখানে উনি পাকিস্তানকে বলেছেন এটার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, এবং ভারত যে তদন্ত করছে সেই তদন্তে সহায়তা করতে হবে। এবং উনি একই সঙ্গে জয়শঙ্করকে বলেছেন যে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করতে বলেছেন তিনি ভারতকে। এখন এইটা কিন্তু জয়শঙ্কর প্রকাশ্যে বলেন নাই। উনি যদি বলতেন তাহলে হয়তো কি দেশে উনি সমালোচনার শিকার হতেন এবং কূটনীতিতে কিছুটা পিছিয়ে পড়তেন। কারণ যেহেতু এই মুহূর্তে ভারত একটু এগ্রেসিভ মোডে আছে, তারা লাইন ক্রস করছে বা তারা বারবার অভিযোগ সামনে একটা চ্যালেঞ্জিং মোডে আছে। চ্যালেঞ্জিং মোডে আছে। এখন উনি যদি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে বলেছে পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে, তাহলে এটা ডেফিনেটলি তার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হবে, বা তাকে যুদ্ধে না যেতে পরামর্শ দিয়েছেন মার্কিন ডিপ্লোমেট বা মার্কিন কর্মকর্তারা। এটা উনি বললে তো উনার পক্ষে দেশের জনগণ খেপে যাবে উনার উপর, যে কি বলেন আপনি এসব। তো এইসব আমরা যদি এইগুলা যদি কথাবার্তাগুলো যদি বিবেচনায় নেই, তাইলে পরে আমার মনে হচ্ছে যে এখানে যুদ্ধ শুরু হওয়ার সংখ্যা খুব কম। কারণ ভারত যদি যুদ্ধ শুরু করতে চায়, ভারতের তো একটা বহির্বিশ্বের সমর্থন লাগবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে খুব একটা আগ্রহ না থাকে, বা তারা যদি উভয় পক্ষকে বারবার বলে সংযত থাকেন সংযত থাকেন, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়নও থাকবে, তারা যুক্তরাষ্ট্রের পদাঙ্কই অনুসরণ করবে। চীন আমার ধারণা এই যুদ্ধে ভারত পাকিস্তান কাউকে উস্কানি দিবে না। তাহলে পরে একা রাশিয়ার সমর্থন যদি পায় ভারত কোনো কারণে, এই যুদ্ধে জড়িয়ে যাওয়াটা তাদের জন্য অবশ্যই মুশকিলের বিষয় হবে। এবং আমার মনে হয় রাশিয়া নিজেও যুদ্ধে, ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত, তাদেরও অনেক ওখানে সময় দিতে হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, সামরিক শক্তি প্রয়োগ করতে হচ্ছে। তারাও এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এরকম মুখোমুখি হয়ে যাবে দক্ষিণ এশিয়ায় আবার, সেটাও আমার কাছে মনে হচ্ছে না। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই যে যেটা আবার পাশাপাশি একটা কথা আছে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী রাজনীতিতে একটু বেশ বেকায়দাই আছেন। উনি হয়তো বা মনোযোগ ঘুরাই দেওয়ার জন্য ষড়যন্ত্র তত্ত্ব যেটা বলা হয়, কিন্তু যেটা মানে এ পর্যন্ত যতটুকু দেখছেন আপনি বা আমরা যতটুকু বুঝতে পারছি, এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে বলে মনে করছেন আপনি? পেহেলগামের ঘটনা আসলে বলা মুশকিল। এটা নানা ধরনের অনুমান আছে, নানা ধরনের কথাবার্তা আছে। কেউ বলে যে হ্যাঁ এখানে জঙ্গিরা এসে হামলা করেছে, যাদেরকে পাকিস্তান পাঠিয়েছে। যারা এই কথা বলছে তাদের পক্ষে আপনি 10টা যুক্তি দেখতে পারবেন, মনে হবে না আপনি তো ভালোই বলেছেন। আবার বিপরীত আরেকটা যুক্তি হচ্ছে যে মোদি ফলস ফ্ল্যাগ অপারেশন করেছেন, উনি
এটা করে একটা উত্তেজনা সৃষ্টি করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা করবেন, সেটার পক্ষেও আপনি 10-12টা যুক্তি দেখবেন এবং সেটাও বিশ্বাসযোগ্য মনে হবে। এখন কে হামলা করেছে কি করেছে না এগুলা নিয়ে নানা ধরনের আপনার কথাবার্তা থাকবে, হয়তো বা 50-60 বছর পরে আমরা পরিষ্কার ভাবে জানতে পারবো যে আসলে এটা কি হয়েছে, কারা হয়েছিল, যখন এই এই ঘটনায় যারা জড়িত আছেন সামরিক বেসামরিক কর্মকর্তারা যখন তাদের অটোবায়োগ্রাফি লিখবেন এবং এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তিরা এখনো স্পষ্টভাবে বলা যাবে না শতভাগ আসলে কারা ঘটিয়েছে, তবে সন্দেহ এখানে রয়েছে উভয় পক্ষকেই। আমরা দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি, অভিযোগ কীর্তি আজাদের। ভারত পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনায় তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি অভিযোগ করেছেন কাশ্মীরে পেহেলগামের সাম্প্রতিক ভয়াবহ হামলাকে বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই ঘটনাকে নাটক বলে অভিহিত করে তিনি বলেন সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনী ফায়দা তোলা। শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় পাকিস্তান হুমকি দিয়েছে যে যদি ভারত সিন্ধু নদীর উপর বাঁধ নির্মাণ করে তবে তারা তা গুড়িয়ে দেবে। ভারত এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। এ ঘটনার পটভূমিতে কীর্তি আজাদ মন্তব্য করেন দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সরব, অথচ দেশের ভেতরে জঙ্গি প্রবেশ করছে আর তারা যুদ্ধ খেলা করছে। তিনি আরো কটাক্ষ করে বলেন বিজেপি আসলে শুধু টাই ফিস ফিস ঠন ঠন গোপাল করছে। কীর্তি আজাদের বক্তব্য স্পষ্ট যে তিনি মোদী সরকারের জাতীয় নিরাপত্তা নীতির সমালোচনার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্ত পরিস্থিতিকে কাজে লাগানোর কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন।